নতুন নিয়োগ পাওয়া ৫৯ ডিসির মধ্যে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। ৪ জেলায় রদবদল করা হয়েছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি। সিনিয়র সচিব বলেছেন, একটি বাছাই কমিটির মাধ্যমে ফিট লিস্ট হয়। সেই কমিটি আজ বৈঠকে বসেছিল। পর্যালোচনা করে ৮ জনের নিয়োগ বাতিল করা হয়েছে। এর আগে জেলা প্রশাসক নিয়োগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সচিবালয়। আজ মন্ত্রী পরিষদের যুগ্ম সচিবের সাথে বৈঠক করেন আন্দোলনরত কর্মকর্তারা। তারা বলেন, প্রশাসনের সুষম ও যোগ্যতার ভিত্তিতে পদবিন্যাসের দাবি নিয়ে কর্মসূচি পালিত হচ্ছে। যেই সমস্ত পদায়নকৃত জেলা প্রশাসকের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ পাওয়া গিয়েছে, এটা আপনারা জানেন একটা স্ট্যান্ডিং বাছাই কমিটির মাধ্যমে ডিসি ফিট লিস্ট হয় 5 জন, এবং সেই কানুনগুলো পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, অলরেডি ৮ জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। এই জেলা প্রশাসনগুলো ভালো চলার যদি আরো চলতে পারে, এই জন্য আমরা 4 জনকে জেলা অদল বদল করেছি। আপনারা জানেন, এটা যেটাই করতে হয় চিফ অ্যাডভাইজারের অনুমোদন নিতে হয়, যেহেতু হি ইজ দ্য মিনিস্টার অফ আওয়ার মিনিস্ট্রি। তো এই কাজগুলো এত সহজ ছিল না। আজকে একটা দীর্ঘ সময় মিটিং করে তাৎক্ষণিক এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার এই ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, বাংলাদেশ বেতার ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে। এর আগে 25 আগস্ট সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। 5 আগস্ট আন্দোলনের সময় আশুলিয়ায় ভ্যান গাড়িতে 6 জনের লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। হত্যার বিচার চেয়ে 2 জনের পরিবার এই অভিযোগ দায়ের করেছেন। এ নিয়ে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ জমা পড়ল 15টি। নিয়ম অনুযায়ী এসব অভিযোগ যাচাই বাছাই শুরু হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যার পর ভ্যানে থাকা 6 জনের লাশ পুড়িয়ে দেওয়া হয়। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও থেকে 2 জনকে শনাক্ত করে তাদের পরিবার। আশুলিয়া থানা এলাকায় গত 5/8/2024 তারিখ পুলিশ যে 6 জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছিল, তাদের মধ্যে একজন হচ্ছে শহীদ সাজ্জাদ হোসেন সজল। সে সিটি ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তার মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মদ শাহিনা বেগম বাদী হয়ে একটা অভিযোগ দায়ের করেছেন। এবং অন্য আরেকটি ঘটনা, একই ঘটনায় অন্য আরেকজন ভিকটিম, যার নাম হচ্ছে আসাবুর, সে আশুলিয়া থানাধীন শাহিন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। তার পক্ষে তার ভাই বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেছেন। এই 2 অভিযোগে টোটাল সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি সহ মোট 70 জনকে আসামি করা হয়েছে। আজ আদালতে তোলা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহিকে। ছাত্র জনতার আন্দোলনে হামলা, গুলি, হত্যায় সম্পৃক্ততার অভিযোগে দায়ের করা মামলায় তার রিমান্ড চাওয়া হবে। এর আগে মঙ্গলবার রাতে রাজধানী গুলশান থেকে গ্রেফতার করেছে ডিবি। রাত 9:45টায় ডিবির একটি টিম তাকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করে। তৌফিক ইলাহি বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন। তার 10 দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় এখন পর্যন্ত সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক আইজিপি ছাড়াও সরকারি কর্মকর্তা সহ অনেকে গ্রেফতার হয়েছেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহীদুল হককে 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সকালে আজ রিমান্ড শেষে শহীদুল হককে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক বায়েজিদ বোস্তামি। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানী নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় গত 23 সেপ্টেম্বর শহীদুল হককে উত্তরা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর ডিবি। পরে তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নড়াইলে জাতীয় সংসদের সাবেক হুইপ ও নড়াইল 2 আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নামে মামলা হয়েছে। মিছিলে হামলা, গুলিছোড়া ও মারধরের অভিযোগে করা এই মামলায় মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন সহ আওয়ামী লীগের 90 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় 400 থেকে 500 জনকে
আসামি করা হয়েছে। রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেছেন থানা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ। মামলার বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গতকাল রাতে মামলাটি হয়েছে, তবে এখনও কেউ গ্রেফতার হননি। বিএনপির এক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার নাদিয়া সিম্পসন। দুপুর 12:30টায় অস্ট্রেলিয়ার হাই কমিশনার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ। অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সঙ্গে ছিলেন ডেপুটি হেড অফ মিশন ক্লিন্টন পোপকে ও প্রথম সচিব লারা ডামস। 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দুপুরে 12:30টার দিকে রাজধানী নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে আগামী 14 সেপ্টেম্বর শনিবার রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়াও গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার 15 সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তার পরবর্তীতে আলোচনা সাপেক্ষে এই সমাবেশের ভেন্যুর বিষয়ে জানানো হবে। পতিত স্বৈরাচারের বিরুদ্ধে লাগাতার গণ আন্দোলনে যে ভাইরা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, অর্থাৎ যে ভাইরা আমাদের ছেড়ে চলে গেছেন, সেই শহীদ ভাইদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী 14 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। সর্বত্র একত্রিত হবে এবং এই তাদের উপস্থিতি সকল ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে আগামী দিনে গণতন্ত্র উদ্ধারের পথকে আরো মসৃণ করবে। টাঙ্গাইলে আজ অনুষ্ঠিত হবে বিএনপির সমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গোপালপুরে শ্রুতি ভিএম পাইলট হাই স্কুল মাঠে সমাবেশ শুরু হয়। কারাগারে আটক টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সভায় সভাপতিত্ব করেছেন বিএনপির প্রচার সম্পাদক ও যুব দলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। সমাবেশ ঘিরে এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন টাঙ্গাইল সহ আশপাশের এলাকার নেতাকর্মীরা। একদিকে তীব্র গরম, অন্যদিকে অসহনীয় লোডশেডিংয়ে নাকাল রংপুরের জনজীবন। এতে করে বাড়ছে ডায়রিয়া, পানিশূন্যতা, হিটস্ট্রোক সহ নানা রোগ। বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ক্ষেত্র সহ সব ধরনের ব্যবসা। বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় এমন ঘন ঘন লোডশেডিং। রংপুর থেকে মাহমুদুল হাসানের তথ্যচিত্রে আদিকুর রহমান তিতাসের রিপোর্ট। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তরাঞ্চলে ভয়াবহ লোডশেডিং এর তথ্য আমরা জেনেছি, এর প্রভাব জনজীবনে কেমন দেখছেন? মোহন, যেমনটা বলছিলেন যে আসলে উত্তরাঞ্চলের জনজীবন কিন্তু একবারে তীব্র লোডশেডিং এর কবলে। এই কারণে কিন্তু উত্তরাঞ্চলের মানুষ কিন্তু একেবারে খুব কষ্টে রয়েছে। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে গত 2 দিন ধরে কিন্তু যে উত্তরাঞ্চলের যে সবচেয়ে বড় দিনাজপুরের যে বড় পুকুরিয়ার যে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটি কিন্তু একেবারে বন্ধ রয়েছে। এই কারণে কিন্তু তীব্র লোডশেডিং সেটি কিন্তু একেবারে বড় আকার ধারণ করেছে। এই কারণে কিন্তু আসলে সারা দিন রাত মিলে কিন্তু মাত্র ক ঘন্টার কিন্তু যে বিদ্যুৎ সেটি কিন্তু এই অঞ্চলের মানুষ পাচ্ছেন। এবং বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি, এই সময়টা একেবারে আমনের মৌসুম। এই সময়টাতে কিন্তু যে বিশেষ করে যে রোপা আমনে কিন্তু যে পানি সেচে সেটি কিন্তু ব্যাহত হচ্ছে, কারণ তীব্র লোডশেডিং এর ফলে যে কাঙ্ক্ষিত সেচ সেটি কিন্তু দিতে পারছে না কৃষকরা। এবং যাতে করে কৃষিখাতে কিন্তু যেহেতু ব্যাহত হচ্ছে লোডশেডিং এর কারণে, এবং পাশাপাশি রংপুর সহ অন্যান্য যে সরকারি হাসপাতালগুলোতে আমরা দেখেছি সেখানে কিন্তু রোগীদের একটি বাড়তি চাপ কিন্তু সামাল দিচ্ছে চিকিৎসকরা। এবং যেহেতু তীব্র গরমের পাশাপাশি কিন্তু লোডশেডিং যুক্ত হয়েছে, এ কারণে সাধারণ মানুষ কিন্তু আসলে অসহনীয় পর্যায়ে কিন্তু তারা রয়েছে। এবং বিশেষ করে আমরা দেখেছি যে লোডশেডিং আমরা রংপুর যে পল্লী বিদ্যুৎ সমিতি একের যে ডেপুটি জেনারেল ম্যানেজার, তার সাথে কথা বলেছি আব্দুল নূর, যেটি আমাদের জানিয়েছেন যে রংপুর অঞ্চলে যে আসলে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে, সেখানে কিন্তু সেই পরিমাণ বিদ্যুৎ কিন্তু আসলে উৎপাদন না হয় কিন্তু এই লোডশেডিং এর কবলে কিন্তু রয়েছে এই অঞ্চলের মানুষ। সেখানে আমরা দেখেছি যে
50 ভাগ অর্থাৎ যে অর্ধেকে কিন্তু আসলে যে বিদ্যুতের চাহিদা সেটি কিন্তু অর্ধেকে নেমে এসেছে। এই কারণে কিন্তু সারা দিন রাত মিলে কিন্তু সেখানে আমরা বিদ্যুৎ যেটি এই রংপুর অঞ্চলের মানুষ পাচ্ছে সেখানে কিন্তু 50% মানুষ কিন্তু আসলে সেই 50 ভাগ কিন্তু বিদ্যুৎ সেটি পাচ্ছে। এবং মন সব মিলে যদি বলি যে উত্তরাঞ্চলের মানুষ কিন্তু এই তীব্র লোডশেডিং এ কিন্তু একেবারে নাগাল অবস্থা এবং জনজীবনে কিন্তু আসলে একবারে সেখানে অসহনীয় পর্যায়ে কিন্তু এসেছে। এবং সাধারণ মানুষ চায় যে দ্রুত সময়ের মধ্যে যে তীব্র লোডশেডিং সেটি যেন আসলে সমাধান নিয়ে আসা হয় এবং যে জ্বালানি উপদেষ্টা রয়েছে সেই যেন দ্রুত সময়ের মধ্যে এই লোডশেডিং এর যে উত্তরাঞ্চল সহ সারা দেশে যে লোডশেডিং চলছে সেটি যেন সমাধান করা হয়, এমনটাই কিন্তু প্রত্যাশা করছে সাধারণ মানুষ। মোটেই ছিল আমার কাছে রংপুর থেকে লোডশেডিং নিয়ে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।